আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছো এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এখানে ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে একাদশ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী ও সৃজনশীল ক খ প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে। তো সবাই স্ক্রিনের দিকে ফলো করো। ক্রান্তীয় পাতা ঝরা বন কোথায় দেখা যায়? এখানে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে ময়মনসিংহ হবে উত্তর। নীলগিরি ও নীলাচল কোথায় অবস্থিত? উত্তর বান্দরবান। সোনাদিয়া দ্বীপ কোথায়? এটা হচ্ছে কক্সবাজারে। এরপর বাংলাদেশের সমুদ্র বন্দর কতগুলো? উত্তর 3টি। বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি? উত্তর কমলাপুর। কোন পথে যোগাযোগ খরচ কম? এটা হচ্ছে জলপথ। অতি ক্ষুদ্র উদ্ভিদ কণাকে কি বলে? এটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। কোনটি ক্লোরোফ্লোরোকার্বনের সংকেত? CFC। এরপর বাংলাদেশে কত প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে 578 প্রজাতির। কোন ধরনের উন্নয়ন দেশের জন্য মঙ্গলজনক? এটা হচ্ছে বন্ধুরা টেকসই ও পরিবেশ বান্ধব। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিলিটার? 2300 মিলিলিটার। ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে জানা যায় কোনটির দ্বারা? এটা হচ্ছে রিখটার স্কেলের সাহায্যে। এরপর বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? 57টি। বাংলাদেশে নদীর সংখ্যা কত? 700। আকস্মিক বন্যা দেখা যায় কোন অঞ্চলে? এটা হচ্ছে পাহাড়ে। বাংলাদেশে সিডর কত সালে সংগঠিত হয়েছিল? 2007। জাতিসংঘ কোন ধরনের সংস্থা? এটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। উন্নয়ন কি? কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধি। বড় মাছ কোন পর্যায়ের খাদক? এটা হচ্ছে তৃতীয়। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? নোয়াখালী। কোন জেলায় রেলপথ নেই? বন্ধুরা এখানে যে অপশন রয়েছে তার মধ্যে হবে মাদারীপুর। এরপর বাংলাদেশের বিলিয়ন ডলার শিল্প কোনটি? তোমরা তো সবাই জানো এই উত্তরটা, সেটা হচ্ছে পোশাক শিল্প বা পোশাক এখানে উত্তর হবে। এরপর বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি হয়? এখানে গম চাষ হবে এখানে, যাই হোক এটা হচ্ছে উত্তর অঞ্চলের। এরপর কোন দেশের মোট ভূভাগের কত ভাগ বনভূমি থাকা দরকার? তোমরা তো এটা সবাই জানো, 25 ভাগ। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে কোনটা অন্যতম কোনটি? এটা হচ্ছে চা। বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? 17%। তোমরা মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এরপর সমস্যা হইতেছে অনেক। আচ্ছা, কোনটি সুন্দরবনের বৃক্ষ? এটা হচ্ছে সুন্দরী। শিল্প কারখানায় কোনটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে কতটি বোর্ড মিল রয়েছে? বন্ধুরা এর উত্তর হবে হলো 4টি। আদমজী পাট কলেজ স্থাপিত হয় কত সালে? 1951 সালে। তো বন্ধুরা তোমাদের জন্য 30টি এমসিকিউ এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম, এগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে ফেলবে। এখন তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ সৃজনশীল ক খ নিয়ে আলোচনা করব। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে আবারও ফলো করো। এখানে আমি গুরুত্বপূর্ণ সৃজনশীল ক খ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে শিল্প কী? সব উত্তর এখানে দেওয়া আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প কী? প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করাই শিল্প। এখানে আমি আবারও বলছি প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য, এখানে ও হবে, ওটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে সম্পদকে, এখানে সম্পদকে হবে, ঠিক করে দিচ্ছি। তো এখানে হবে হচ্ছে সম্পদকে, এই যে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করাই শিল্প। শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। উত্তর, জলবায়ুগত কারণে বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠেছে।
পাট উষ্ণ অঞ্চলের ফসল। পাট চাষের জন্য 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, যেটার উভয়টাই কিন্তু বাংলাদেশে হয়। এই জন্য বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠেছে। আর এর প্রশ্ন দেখো, বনসম্পদ কাকে বলে? বৈচিত্র্যময় কৃষি, কৃষক, জমি ও পরিবেশের সহায়ক, ব্যাখ্যা করো। প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট, তা আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। উত্তর, বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনসম্পদ বলে। তাহলে বনসম্পদ কাকে বলে? এর উত্তর কিন্তু এটা, যে বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনসম্পদ বলে। বৈচিত্র্যময় কৃষি, কৃষক, জমি ও পরিবেশের সহায়ক, ব্যাখ্যা করো। বৈচিত্র্যময় কৃষি বলতে একই জমিতে পাশাপাশি বহু ধরনের শস্য চাষ করাকে বোঝায়। জমিতে একই শস্য চাষ মাটির পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে, তাই বিভিন্ন শস্য চাষ করলে এসব শস্য গাছের নানা অংশ এখানে অংশ হবে, আমি ঠিক করে দিচ্ছি, এই যে অংশ মাটিতে জৈব সার হিসেবে যোগ করে মাটির পুষ্টি ঘাটতি পূরণ করে। এভাবে শস্য বহুমুখীকরণ অর্থাৎ বৈচিত্র্যময় কৃষির মাধ্যমে কৃষক নিজের উপকার সাধন করে এবং পরিবেশকে উপকৃত করে। এর পরের প্রশ্নটাও দেখো, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এটা হচ্ছে, অর্থকরী ফসল কাকে বলে? বিলিয়ন ডলার শিল্প কি, ব্যাখ্যা করো। উত্তর, যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে, যেমন পাট, চা পাট ইত্যাদি। এরপরে হচ্ছে, বিলিয়ন ডলার শিল্প কি, ব্যাখ্যা করো। পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয়। পোশাক শিল্প থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, মানে বাংলাদেশ হবে এখানে। এ শিল্পের বিকাশের মাধ্যমে অদক্ষ ও দক্ষ বিপুল শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 2020 থেকে 21 সালে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প থেকে 32.59 বিলিয়ন ডলার আয় করে, যা মোট রপ্তানির 84.04%। তাই বাস্তবিকই পোশাক শিল্প বিলিয়ন ডলার শিল্প। এরপর, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি? বাংলাদেশে বনভূমি দিন দিন কমে যাচ্ছে কেন? উত্তর, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট। এরপরে, বাংলাদেশে বনভূমি দিন দিন কমে যাচ্ছে কেন? বাংলাদেশে বনভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বনভূমি দিন দিন কমে যাওয়ার প্রধান কারণ হলো বেপরোয়াভাবে বৃক্ষ কর্তন, বনভূমি কর্তন করে চাষাবাদ ও আবাসস্থল তৈরি, বন দস্যু কর্তৃক বেআইনিভাবে বৃক্ষ কর্তন, প্রশাসনিক দুর্নীতি, কাঠের তৈরি আসবাবপত্রের চাহিদা বৃদ্ধি, অবাধে বনভূমি অঞ্চলে পশুচারণ ও অপরিকল্পিতভাবে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ। বন্ধুরা, এরপরে দেখো, স্বল্প খরচের যোগাযোগ পথের নাম কি? আর দেশের দক্ষিণ অঞ্চলে নৌপথ উন্নতি লাভ করার কারণ, ব্যাখ্যা করো। স্বল্প খরচের যোগাযোগ পথের নাম কিন্তু নৌপথ। নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে আছে, ফলে এই অঞ্চলে রাস্তাঘাট বা রেলপথ তৈরি করতে হলে প্রচুর ছোট বড় সেতু, কালভার্ট প্রভৃতি হবে তৈরি করা প্রয়োজন, যা যথেষ্ট ব্যয়বহুল। এ কারণে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে উন্নত সড়ক ও রেলপথ গড়ে ওঠেনি। এই অঞ্চলের স্বল্প ব্যয়ের নৌপথ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করেছে। এরপর বন্ধুরা, আমি কিন্তু দেখো কিছু কিছু টাইপিং হয়তো ভুল হয়ে গেছে, আমি কিন্তু সেটা মুখে বলে দিচ্ছি। জলজ হবে এখানে। জলজ ক্ষুদ্র প্রাণীর নাম কি? উত্তর, জলজ ক্ষুদ্র প্রাণীর নাম হচ্ছে জুপ্লাঙ্কটন। এখানে জলজ হবে, আমি ঠিক করে দিতে গেলে একটু সমস্যা হবে, তোমাদের সেখানে বলে দিচ্ছি। এবার হচ্ছে, মাটি দূষণ কিভাবে মাটি দূষণ হয়, ব্যাখ্যা করো। পরিবেশের প্রধান উপাদান হচ্ছে মাটি। জমিতে অধিক পরিমাণে সার প্রয়োগ, এখানে সার হবে, সার প্রয়োগ করলে এবং কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। এছাড়া একই জমিতে বারবার একই ফসল চাষ এবং মাটির জৈব উপাদান হ্রাসের ফলেও মাটি দূষণ হয়। বন্ধুরা, এখানে সার হবে, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহার করা হলে। এরপরে, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে কেন? এখানে হ্রাস হবে, হয়ের ফলে আকার দন্তস্ব। একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে জীব বৈচিত্র্য বলে। প্রশ্ন, জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে কেন? মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে, দর্শী হবে এখানে, অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে পৃথিবীর জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বাস্তু সংকোচন, মাত্রাতিরিক্ত ফসল উৎপাদনের ফলে জমির উপর চাপ সৃষ্টি, পরিবেশ দূষণ প্রভৃতির কারণে আমাদের জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এরপরে, নদী ভাঙন কি? নদী ভাঙন কী ধরনের দুর্যোগ? নদী ভাঙন এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ ব্যবস্থা বলতে কি বোঝায়? বন্ধুরা, দুর্যোগ ব্যবস্থা
ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি এবং দুর্যোগে সারাদান ও পুনরুদ্ধার কার্যক্রম ইত্যাদির সমন্বিত রূপই হলো দুর্যোগ ব্যবস্থাপনা। এরপরে আরও গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন রয়েছে, আমি তোমাদের সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সুনামি কি? খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? ভূমিকম্পের ফলে সমুদ্রে সৃষ্ট বিশাল আকৃতির ঢেউই কিন্তু হলো সুনামি। এরপরে হচ্ছে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? দৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশে মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে। বন সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে খরা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। তোমরা মনে রাখবে, খরা কিন্তু মানুষের কাজকর্মে বিঘ্ন ঘটায়। বনজ সম্পদ তথা বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আমরা এই খরা প্রতিরোধ করতে পারি। এরপরে দুর্যোগ কাকে বলে, কিভাবে এমডিজি অর্জনে সাফল্য অর্জন করেছে আমাদের বাংলাদেশ? আচ্ছা, যে ঘটনা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, সেটিকে দুর্যোগ বলে। এখানে ক্ষতি সাধন করে হবে। এরপরে কিভাবে এমডিজি অর্জনে সাফল্য এসেছে বাংলাদেশে। বাংলাদেশ সশস্ত্র উন্নয়ন লক্ষ্য অর্জনের 8টি লক্ষ্যের সবকটিতে সাফল্য লাভ করেছে। অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে গেছে। দারিদ্র্য কমে গেছে আর সময় বাড়ার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছে। এভাবে এমডিজি অর্জনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। বন্ধুরা, কিছু বানান ভুল ছিল, আমি ঠিক করে দিচ্ছি। এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবগুলো বানান মোটামুটি ঠিক করে দিয়েছি যেখানে যেখানে ঠিক করা লাগে। তো তোমরা অবশ্যই এই পড়াগুলোকে কালেকশন করে নিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকেই এসএসসি পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করো, এভাবে পড়াশোনা করবে সবাই। আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।